পৃষ্ঠা 31, তৃতীয় অধ্যায় বাক্য। অর্থযুক্ত পদগুচ্ছ সুনির্দিষ্ট অন্বয়যুক্ত হয়ে কোনো ভাবকে প্রকাশ করতে সমর্থ হলে তাকে বলে বাক্য। আরও সংক্ষেপে বলা যায়, অন্বয়যুক্ত অর্থবহ পদগুচ্ছকে বাক্য বলে। তবে শুধুমাত্র এইটুকু বললেই বাক্য যথার্থ বাক্য হয়ে ওঠে না। কোনো পদগুচ্ছকে যথার্থ বাক্য হয়ে উঠতে হলে 3টি শর্তকে পূরণ করতে হয়। এই শর্তগুলি হল ক যোগ্যতা, খ আকাঙ্ক্ষা, গ আসক্তি। পৃষ্ঠা 32, ক যোগ্যতা। বাংলা ব্যাকরণের ভাষায় যোগ্যতা শব্দের অর্থ বাক্য গঠনের যোগ্যতা। যে পদ বা পদ সমষ্টি যথাসঙ্গত ও অর্থবহ বাক্য গঠনের উপযোগী তাদেরই যোগ্যতা আছে বলে মনে করা হয়। কাঠ বুড়ো কাঠ খায়। সুকুমার রায়ের কবিতায় এই ভাব ব্যবহৃত হয়ে আলংকারিক অর্থে বা কৌতুক সৃষ্টির সহায়ক হয়ে উঠেছে, কিন্তু তার বাক্য হবার যোগ্যতা নেই, কেননা কাঠ কেউ খায় না, সে আগুন চাটে। গোপীনাথ পাথর কামড়ে কামড়ে খায়। শুক্লা পঞ্চমীর চাঁদে লাগিয়া শ্যামলালের মাথায় ফুটা হইয়া সমস্ত গ্যাস বাহির হইয়া গেল। এ নিতান্তই কৌতুক সৃষ্টি। এখানে পদগুচ্ছ আছে, বিভক্তি আছে, অন্বয় আছে, কর্তা ক্রিয়া কর্ম আছে, কিন্তু এদের বাক্য হয়ে ওঠার যোগ্যতা নেই, যদিও রস সৃষ্টির কথা ভিন্ন। খ আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা শব্দের আক্ষরিক অর্থ চাওয়া, ইচ্ছে। বক্তার বক্তব্য যদি সম্পূর্ণ পরিস্ফুট না হয়, শ্রোতার আরও কিছু জানার বাকি থেকে যায় বা আকাঙ্ক্ষা পূরণ না হয়, তবে ওই পদ সমষ্টিকে বাক্য বলা যায় না। বক্তার বা শ্রোতার বলার বা শোনার চাহিদা বা কৌতূহলের নিবৃত্তি হওয়া দরকার। আমি যখন গেলাম বললে শ্রোতার মনে শোনার আকাঙ্ক্ষা থেকে যায়। তখন কি হলো? বা আমি রান্নাটা চেখে দেখলাম যে রান্না চেখে কি দেখা গেল, ভালো মন্দ নাকি অন্য কিছু, এই হলো আকাঙ্ক্ষা। বাক্যগুলি হবে, আমি যখন গেলাম তখন সবাই চলে গেছে, আমি রান্নাটা চেখে দেখলাম মাংসটা আলো না লাগছে। অর্থাৎ বাক্যের মধ্যে বক্তার বা শ্রোতার বলার বা শোনার আকাঙ্ক্ষার নিবৃত্তি হওয়া প্রয়োজন। গ আসক্তি। আসক্তি আ দন্তেশ তয় তয় হর্ষই। বাক্য মধ্যে পদ সমষ্টির সঠিক স্থান সন্নিবেশকে বলে আসক্তি বা নৈকট্য। বাক্য গঠনে কর্তা কর্ম এবং ক্রিয়ার যেমন প্রয়োজন রয়েছে, তেমনি তাদের যথাযোগ্য স্থানে সন্নিবেশ না করলে যথার্থ বাক্য হয়ে ওঠে না। এই বিষয়টিকে অন্বয়বোধও বলা হয়। সংস্কৃত ভাষায় অন্বয়ের কোনো প্রয়োজন হয় না। সেখানে বিশেষণ বা অব্যয় বা ক্রিয়া দিয়েও বাক্য শুরু বা শেষ হতে পারে। পড়া নাও হবেন, তৈরি বিরক্ত নয়তো বাবা এসে করে। এই বাক্যটিতে বাক্য গঠনের সমস্ত মাল মশলা থাকা সত্ত্বেও এটি বাক্য হয়ে উঠতে পারেনি আসক্তি বা নৈকট্যের অভাবে। ফলে শ্রোতার কাছে কতগুলি অর্থহীন শব্দ সমষ্টি বলে মনে হবে। বাক্যটি পদের যথাযথ পদ সন্নিবেশেই বাক্য সম্পূর্ণ হয়ে ওঠে। বাক্যটি ঠিকভাবে সুসম্পন্ন হয়ে ওঠে। বাক্যটি ঠিকভাবে সাজালে হবে, পড়া তৈরি করে নাও, নয়তো বাবা এসে বিরক্ত হবেন। উদ্দেশ্য ও বিধেয়। বাক্যের প্রধান অংশ দুটি, ক উদ্দেশ্য এবং খ বিধেয়। সাধারণত উদ্দেশ্য অংশে থাকে কর্তা আর বিধেয় অংশে থাকে কর্ম ও ক্রিয়া। অনেক সময় বাক্যে কর্তা অনুক্ত থাকে, কখনো বা ক্রিয়াও অনুক্ত থাকে। যেমন আপনার থাকা হয় কোথায়। বাক্যে কর্তাটি অনুক্ত হয়ে কর্ম রূপ ধারণ করেছে, বা কখন যে চলে গেলে বোঝা গেল না, কে চলে গেল তা জানা নেই, অথবা পরেশবাবু সভাধিপতি। এই বাক্যে হন ক্রিয়াটি অনুক্ত রয়েছে। বাংলায় এর ভুরি ভুরি উদাহরণ আছে। তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, ক্রিয়ার প্রয়োজন হয়নি। যাই হোক, সাধারণত যার সম্বন্ধে কিছু বলা হয় বা যার উদ্দেশ্যে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। পৃষ্ঠা 33। উদ্দেশ্য অংশে একাধিক পদ থাকতেও পারে, নাও পারে। তবে যে পদটি প্রধান ও বিধেয় ও ক্রিয়ার সঙ্গে কর্তা হিসেবে যুক্ত, সেটি হলো উদ্দেশ্য পদ।
ছেলেরা মাঠে ক্রিকেট খেলে। বাক্যে ছেলেরা উদ্দেশ্য মাঠে ক্রিকেট খেলে বিধেয়। উদ্দেশ্য অংশ সবসময় একটি মাত্র পদে আবদ্ধ নাও থাকতে পারে, তার বহু সম্প্রসারিত অংশ থাকা সম্ভব। যেমন 10 ঘরা উচ্চ বিদ্যালয়ের ছেলেরা মাঠে ফুটবল খেলে। এই বাক্যে 10 ঘরা উচ্চ বিদ্যালয়ের ছেলেরা অংশটি উদ্দেশ্য অংশ হিসেবে গণ্য হবে। এদের মধ্যে হয় উদ্দেশ্যের সম্প্রসারক। আবার উদ্দেশ্য অংশকে যে বাক্যের প্রথমেই থাকতে হবে তার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। যেমন এইসব করছেন গোবিন্দবাবু, এই বাক্যে গোবিন্দবাবুর উদ্দেশ্য, কিন্তু কর্তাটি বাক্যের শেষাংশে অবস্থান করছে। কর্তা বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলে বিধেয়। সমাপিকা ক্রিয়াটি বিধেয় অংশে অবস্থান করে। কখনো কখনো তা অনুক্ত থাকতে পারে। রাজা তখন বর্তমান বাক্যে ছিলেন, এই সমাপিকাটি অনুক্ত রয়েছে। সমাপিকা ক্রিয়ার সঙ্গে আরো নানাবিধ বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড যুক্ত হতে পারে। তৃষা পড়তে যাবার সময় পথে বইটি হারিয়ে ফেলেছে। এই বাক্যে তৃষা উদ্দেশ্য, বাকি অংশটি বিধেয়। পড়তে যাওয়ার সময় এটি একটি বিশেষণ খণ্ড, পথে অধিকরণ বইটি কর্ম। উদ্দেশ্য অংশটিতে কর্তাকে বিশেষিত করে যে অংশটি বিবর্ধিত হয় তাকে বলে উদ্দেশ্যের সম্প্রসারক। বিধেয় অংশটিতে ক্রিয়াকে বিশেষিত করে যে অংশটি বিবর্ধিত হয়ে ওঠে তাকে বলে বিধেয়ের সম্প্রসারক। বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড, ক্রিয়াখণ্ড। যে অধীন খণ্ড বাক্য বিশেষ্যের মতো ব্যবহার হয়ে প্রধান খণ্ড বাক্যের সঙ্গে যুক্ত কোনো পদের সঙ্গে সংযুক্ত হয় তাকে বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য বলে। যেমন, সে যে ভালো ফল করবে তা জানতাম, তার শেষ কি হলো কারো জানা নেই। এই বাক্যটি জটিল বাক্যের উদাহরণ। কারো জানা নেই প্রধান খণ্ডবাক্য এবং তার শেষ কি হলো অধীন খণ্ডবাক্য। এই অধীন খণ্ডবাক্যটি প্রধান খণ্ড বাক্যের সমাপিকা ক্রিয়ার জানার কর্ম অর্থাৎ বিশেষের অর্থে ব্যবহৃত। এখানে একে বিশেষ্য খণ্ড বলতে হবে। বিশেষ্য খণ্ডটি উদ্দেশ্য বা বিধেয় যে কোনো অংশেই থাকতে পারে, তবে সাধারণভাবে উদ্দেশ্য এর অংশে ব্যবহার হয়। যেমন, সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর ভারতচন্দ্র। এখানে যে কহে বিস্তর একটি বিশেষ্য খণ্ড। তোমরা সকলে মিলে একটা নির্দোষ ব্যক্তিকে ফাঁসিয়ে দিচ্ছ, এটা ঠিক হচ্ছে না। এখানে তোমরা সকলে মিলে একটা নির্দোষ ব্যক্তিকে ফাঁসিয়ে দিচ্ছ অংশটুকু বিশেষ্য খণ্ড। ক্রিয়া বিশেষণ খণ্ড ক্রিয়াখণ্ডেরই অংশ। যেমন, রসুল ছুটতে ছুটতে তরুণের বাড়ি পৌঁছলো। এই বাক্যে রসুল হলো উদ্দেশ্য, ছুটতে ছুটতে পৌঁছলো হলো ক্রিয়াখণ্ড এবং ছুটতে ছুটতে হলো ক্রিয়া বিশেষণ খণ্ড। রবীন্দ্রনাথ ঈষৎ হেসে বললেন, এখানে ঈষৎ হেসে ক্রিয়া বিশেষণ। জটিল বাক্যে ক্রিয়া বিশেষণ খণ্ড বিশেষ কাজ করতে পারে। যেমন, বুঝলি তোপসে, 1 ঘন্টা যদি স্টেশনে পৌঁছানো যায় তবে ট্রেনটা পেতে পারি। এও এক ধরনের ক্রিয়া বিশেষণ খণ্ড। বাক্য, মা বাড়ি এসে দালানে পা ছড়িয়ে বসে পড়লেন। কর্তা খণ্ড হচ্ছে মা, উদ্দেশ্য বা কর্তা। ক্রিয়াখণ্ড হচ্ছে বসে পড়লেন, বিধেয় বা সমাপিকা ক্রিয়া। পৃষ্ঠা 34। বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ। 1. আমি রোজ মাঠে খেলি। 2. আমি রোজ মাঠে ফুটবল খেলি। 3. আমি সায়ন্তনকে সঙ্গে নিয়ে রোজ মাঠে ফুটবল খেলি। 4. আমি রোজ মাঠে ফুটবল খেলি এবং সায়ন্তনও আমার সঙ্গে খেলে। 5. আমি যখন রোজ মাঠে ফুটবল খেলি তখন সায়ন্তনও আমার সঙ্গে খেলে। 6. আমি রোজ যখন মাঠে ফুটবল খেলতে যাই তখন সায়ন্তন কি আমার সঙ্গে যায় না? 7. আমি রোজ মাঠে ফুটবল খেলতে যাওয়ার সময় সায়ন্তনকে বলি, চল না ভাই, আজ মাঠে গিয়ে ফুটবল খেলি। 8. আমি রোজ যখন মাঠে ফুটবল খেলতে যাই তখন যে আমার কি আনন্দ হয়। ওপরে লিখিত অনেকগুলি বাক্যের বিষয়বস্তু প্রায় একই রকম, কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে তাদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্য বা বাকভঙ্গিগুলি বিশ্লেষণ করলে প্রধানত 2 ধরনের পার্থক্য দেখতে পাওয়া যাবে।
একটিকে বলা হয় ক গঠনগত শ্রেণীবিভাগ এবং অন্যটি খ অর্থগত শ্রেণীবিভাগ। ক বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ। গঠনগত দিক থেকে বাক্যকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। 1 সরল বাক্য, 2 জটিল বাক্য, 3 যৌগিক বাক্য, 4 মিশ্র বাক্য। 1 সরল বাক্য। অ বলিতে পারিলাম না। আ প্রায় 250 বৎসর পূর্বে একদিন মাঘ মাসের রাত্রি শেষে একখানি যাত্রীর নৌকা গঙ্গাসাগর হইতে প্রত্যাগমন করিতেছিল। হর্ষই উনি অতি সদাশয় ব্যক্তি। দীর্ঘই মা এসেছেন। হর্ষ এ কাজ আমি করতে পারবো না। ওপরের বাক্যগুলি বিশ্লেষণ করলে দেখা যাবে বাক্যগুলিতে একটি করে সমাপিকা ক্রিয়া রয়েছে, এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া রয়েছে, আর খণ্ড বাক্যগুলি অসমাপিকা ক্রিয়া দ্বারা যুক্ত রয়েছে। যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া দ্বারা একাধিক খণ্ড বাক্যকে যুক্ত করতে পারে, এমন বাক্যকে বলে সরল বাক্য। সরল বাক্য অন্য কোনো বাক্যের সঙ্গে যুক্ত বা সম্পর্কিত হয় না। 2 জটিল বাক্য। অ যদি বলো তোমার অসুবিধে হচ্ছে তবে এসো না। আ যে ছেলে মূল গোলমালের সর্দার সে আগেই কেটে পড়েছে। হর্ষই যার নিজেরই অন্য সংস্থান নেই তার আবার নেমন্তন্ন ঘটা কেন? দীর্ঘই অমিত তখন ছিলেন মগন গহন সুখের ঘোরে যখন বৃষ্টি নামল। পৃষ্ঠা 35। ওপরের বাক্যগুলি লক্ষ্য করলে দেখা যাবে যে বাক্যগুলিতে একটি সমাপিকা ক্রিয়া রয়েছে, একাধিক অপ্রধান খণ্ড বাক্য রয়েছে যারা সাপেক্ষ সর্বনাম, নিত্য সম্বন্ধ, অব্যয় বা সাপেক্ষ শব্দ জোড় দ্বারা যুক্ত রয়েছে। যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য ও একটি সমাপিকা ক্রিয়া থাকে এবং এক বা একাধিক খণ্ড বাক্য সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধী, অব্যয় বা সাপেক্ষ শব্দ জোড় দ্বারা যুক্ত থাকে তাকে বলে জটিল বাক্য। সাপেক্ষ সর্বনাম, নিত্য সম্বন্ধী, অব্যয় বা সাপেক্ষ শব্দ জোড়, যাকে তাকে, যে সে, যেখানে সেখানে, যখন তখন, যদি তবে, যেহেতু সুতরাং, যদিও তবুও ইত্যাদি। এমনও দেখা যায় বাক্যের প্রথম অংশ বা দ্বিতীয় অংশটি অনুক্ত রয়েছে, যেমন চলে যখন গেছে কি আর করা যাবে। এখানে তখন শব্দটি অনুক্ত থেকেছে এবং ওই কমা দিয়ে কাজ চালানো গেছে। কিংবা তুমি বলছো আমি আর কি বলবো, এখানে যখন এবং তখন দুটি শব্দই অনুক্ত থেকেছে। এখন প্রশ্ন উঠতে পারে খণ্ড বাক্য বলতে কি বোঝায়? জটিল বাক্য বা যৌগিক বাক্য গড়ে উঠতে এই খণ্ড বাক্য ব্যবহৃত হয়। যাকে নির্ভর করে সমাপিকা ক্রিয়াটি গড়ে ওঠে তাকে বলে প্রধান খণ্ড বাক্য। অপ্রধান খণ্ড বাক্যগুলি এই প্রধান খণ্ড বাক্যের সঙ্গে সম্পর্ক যুক্ত। অপ্রধান খণ্ড বাক্যগুলি কখনো 1 বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য, কখনো 2 বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য, কখনো বা 3 ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য। 1 বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্যের উদাহরণ। নবকুমার বলিলেন যে জীবন একটি সরল রেখা নহে। এই বাক্যে নবকুমার বলিলেন প্রধান খণ্ডবাক্য। জীবনে একটি সরল রেখা নহে, জীবন একটি সরল রেখা নহে, একটি বিশেষ্যবাচক পদের মতো, তাই এদের বলা হয় বিশেষ্য স্থানীয় খণ্ডবাক্য। 2 বিশেষণ স্থানীয় খণ্ডবাক্যের উদাহরণ। যার কথা ভেবে তুই আমাকে অবহেলা করলি সে তোকে বিস্মৃত হবে। এই বাক্যে সে তোকে বিস্মৃত হবে প্রধান খণ্ডবাক্য এবং যার কথা ভেবে তুই আমাকে অবহেলা করলি খণ্ডবাক্যটি প্রধান খণ্ডবাক্যের বিশেষণ হিসেবে কাজ করেছে, তাই একে বলা হয় বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য। 3 ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্যের উদাহরণ। যদি আমি মরি তবে সে মরিবে। এই বাক্যে সে মরিবে এই প্রধান খণ্ড বাক্যটি ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করছে। যদি আমি মরি এই খণ্ড বাক্যটি
তাই এই জাতীয় খণ্ডবাক্যকে বলা হয় ক্রিয়া বিশেষণ স্থানীয় খণ্ডবাক্য। 3 যৌগিক বাক্য। অ, সে দরিদ্র কিন্তু বিনয়ী। আ, জামা কিনতে গেলাম, পাইলাম এক পাটি মোজা। হর্ষই বিদ্যাসাগর মশাই এসেছিলেন এবং অর্থ সাহায্য করেছিলেন। পৃষ্ঠা 36। ওপরের বাক্যগুলিতে একাধিক সমাপিকা ক্রিয়া আছে, কখনো কখনো সেগুলি অনুক্ত থেকেছে। যেমন প্রথম বাক্যে 2টি হয় সমাপিকা ক্রিয়া অনুক্ত থেকেছে। একাধিক খণ্ড বাক্য আছে যেগুলি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়েছে। সংযোজকগুলি হল ও, আর এবং নতুন, কিন্তু, বা, অথবা, কিংবা ইত্যাদি। যে বাক্য 2 বা ততোধিক স্বাধীন বাক্য বা খণ্ডবাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তাদের বলে যৌগিক বাক্য। 4 মিশ্র বাক্য। অ, এখন আমার যাবার অসুবিধা আছে, আমার ছেলেরও অসুবিধা আছে। ওদিকে যেখানে যাবার কথা ছিল সেখানে এখন বৃষ্টি নেমেছে। সরল বাক্য, যৌগিক বাক্য এবং জটিল বাক্য মিলেমিশে একটি বাক্য নির্মিত হয়েছে। আ, আমার কর্তব্য শেষ, কিন্তু পান্না এখনো আসেনি, রিজুও আসেনি। সরল ও যৌগিক বাক্যের মিশ্রণ। হর্ষই পশ্চিমবঙ্গের কথা ভাবতে হবে রাজস্থানের কথা, কিন্তু ঝাড়খণ্ডকে কি বাদ দেওয়া যাবে নাকি বিহারকে? নানা বাক্যের সংমিশ্রিত রূপ। দীর্ঘই, আমি বলেছিলাম, কিন্তু ছবি নিয়ে তুমি এমনই নিমগ্ন ছিলে যে আমার কথা কোনো গুরুত্বই পেল না তোমার কাছে। ওপরের বাক্যগুলিকে সরলের সঙ্গে সরল, সরলের সঙ্গে জটিল, সরলের সঙ্গে যৌগিক, জটিলের সঙ্গে যৌগিক এর অদ্ভুত এক মিশ্রণ লক্ষ্য করা যায়। এদের বলা হয় মিশ্র বাক্য। সাধারণত এইসব ক্ষেত্রে বাক্যগুলি দীর্ঘ হয়ে থাকে। যে বাক্য সরল, জটিল এবং যৌগিক বাক্যের সংমিশ্রণে গঠিত হয় সেই বাক্যকে বলে মিশ্র বাক্য। খ, বাক্যের অন্তর্গত ভুল। খ, বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ। এতক্ষণ বাক্যের গঠন অনুযায়ী বিভিন্ন প্রকারের বাক্যের আলোচনা করা হয়েছে। বাক্যের গঠনগত শ্রেণী ছাড়াও অর্থগত দিক থেকেও বাক্যগুলিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। অ, না কাকা, তোমার 2টি পায়ে পড়ি, উপড়ে ফেলো না। আ, সে কথা এখন থাক। হর্ষই নজরুল ছিলেন দরিদ্র পরিবারের সন্তান। দীর্ঘই, এখনই একবার শুনে যা। হর্ষ, আল্লাহ তোর ভালো করে। আল্লাহ তেরা ভালা করে। দীর্ঘ, তোমারই ইচ্ছা হোক পূর্ণ। ওপরের বাক্যগুলি বিশ্লেষণ করলে দেখা যাবে তারা একই গোত্রের অন্তর্ভুক্ত নয়। কোনোটিতে শুধু বর্ণনা আছে, কোনোটিতে নেতিবাচক ইঙ্গিত আছে, কোথাও আদেশ, নির্দেশ, ইচ্ছা, বিস্ময় ইত্যাদি ভাব প্রকাশিত হয়েছে। পৃষ্ঠা 37। সেদিক থেকে বিচার করলে উল্লেখিত অর্থমূলক বাক্যগুলিকে 7টি ভাগে ভাগ করা যায়। 1 নির্দেশক বাক্য, 2 প্রশ্নবাচক বাক্য, 3 অনুজ্ঞাবাচক বাক্য, 4 প্রার্থনাসূচক বাক্য, 5 সন্দেহবাচক বাক্য, 6 আবেগসূচক বাক্য, 7 শর্ত সাপেক্ষ বাক্য। 1 নির্দেশক বাক্য। ক, সুন্দরবনে বাঘের সংখ্যা কমেছে। খ, দেশ জুড়ে শান্তি বিরাজমান। গ, বিষয়টা আমার জানা নেই। ঘ, বিহারা 2টো পালকি ছেড়ে কাঁপছে থর থর। বনের পাখি ছিল বনে। চ, তিনি দরিদ্রেই সন্তান ছিলেন না। ছ, বলাইয়ের কাকি 2 দিন অন্ন গ্রহণ করলেন না। উপরের বাক্যগুলি বিশ্লেষণ করলে দেখা যাবে কোনো একটি বিষয়কে বর্ণনা করা হচ্ছে বা নির্দেশ করা হয়েছে। বক্তব্যগুলি একটি বিবৃতি মাত্র। যে বাক্যে সাধারণভাবে কিছু বলা হয় বা নির্দেশ করা হয় তাকে বলে নির্দেশক বাক্য। লক্ষ্য করলে দেখা যাবে বাক্যগুলির মধ্যে 2টি ভাব প্রকাশিত। একটি সদর্থক বা অস্তর্থক বা হ্যাঁবাচক, অন্যটি নগর্থক বা ন্যস্তার্থক বা নাবাচক। হ্যাঁবাচক নির্দেশক বাক্য। ক, কলকাতা থেকে কেরালা অনেক দূর। খ, আকাশ ভরে মেঘ জমেছে। গ, ইঁদুর ছানা ভয়ে মরে। ঘ, এসব এখন সব বুঝতে পারছি। কাজ কখনো থেমে থাকে না। চ,
যে নির্দেশক বাক্যের সাহায্যে কোনো স্বীকৃতি, সমর্থন বা হ্যাঁ বাচক ভাবটি প্রকাশিত হয় তাদের বলে হ্যাঁ বাচক নির্দেশক বাক্য। না বাচক নির্দেশক বাক্য। ক, কেহই নবকুমারের সহিত যাইতে চাহিল না। খ, কোনোখানেই জনমানব নাই। গ, জীবনের ধন কিছুই যাবে না ফেলা। ঘ, এখন আর সেদিন নাই। আমরা প্রকৃতপক্ষে কিছুই জানি না। বাংলায় না বাচক বাক্যের বিপুল ব্যবহার বিচিত্র তাদের গতি, তবে সাধারণত ক্রিয়ার সঙ্গে ব্যবহার না করে কোনো অনিচ্ছা, অনাগ্রহ, অসমর্থন প্রভৃতি প্রকাশিত হয়। অনেক সময় সদর্থক হ্যাঁ বা হ্যাঁ বাচক শব্দে অ বা অন যোগ করেও না বাচক বাক্যকে হ্যাঁ বাচক বাক্যে রূপান্তরিত করা যায়। যেমন, আমি ফুলটির ঘ্রাণ নিয়ে নিই, না বাচক। ফুলটি আমার কাছে অনাঘ্রাত রয়ে গেছে, হ্যাঁ বাচক। পৃষ্ঠা 38। তেমনি তুমি কিছুই বোঝোনি, এই না বাচক না ব্যবহার করে বলা যায় তুমি ঘোড়ার ডিম বুঝেছ। এগুলি অবশ্য আলংকারিক প্রয়োগ। বাংলায় এর বিপুল বিস্তার। যে নির্দেশক বাক্যের সাহায্যে কোনো অনিচ্ছা, অনাগ্রহ, অসমর্থন প্রভৃতি বোঝায় তাদের বলে না বাচক নির্দেশক বাক্য। তবে না বিষয়টি অবশ্যই থাকা প্রয়োজন। 2, প্রশ্নবাচক বাক্য। ক, তুমি কোথা হইতে আসিয়াছ? খ, কাকা এ গাছটা কি? গ, মৃত্যুতেই কি জীবনের পরিসমাপ্তি? ঘ, কিরে রহমত, কবে আসিনি? আপনি কি এখন খাবেন? চ, কাল আসছেন তো? ওপরের বাক্যগুলিতে অনেকগুলি কি বাচক, কি, কে, কোথা, কখন, কবে, কেন ইত্যাদি প্রশ্ন আছে। এগুলি ছাড়াও এই জাতীয় অনেক শব্দ রয়েছে যেগুলি ব্যবহার করে প্রশ্ন করা হয়। যে বাক্যের মধ্যে দিয়ে কোনো প্রশ্ন প্রকাশিত হয় তাকে বলে প্রশ্নবাচক বাক্য। তবে কি বাচক শব্দ ব্যবহার না করেও প্রশ্নবাচক বাক্য হতে পারে। যেমন, আজ তো ছুটি আছে, আপনি ভাত খাবেন? বাড়ি যাবেন তো? কথাটা বলবো? কাল আসছেন? ইত্যাদি। প্রশ্নবাচক বাক্যের শেষে প্রশ্নচিহ্নটি দিতেই হবে। 3, অনুজ্ঞাসূচক বাক্য। ক, বাহিরে যাও। খ, দূর হয়ে যাবে যারে, দেখিতে চাহি না তোর মুখ। গ, বাপু নবকুমার, তুমি ইহার উপায় না করিলে তো আমরা এতগুলো লোক মারা যাই। ঘ, হতভাগা পাজি, বেরো তুই আজি। এক গ্লাস জল দাও। ওপরের বাক্যগুলি বিশ্লেষণ করলে দেখা যাবে বাক্য মধ্যে কোথাও আদেশ, কোথাও অনুরোধ, কোথাও উপদেশ এর ভাব ব্যক্ত হয়েছে। অন্যকে কিছু করার জন্য আদেশ, অনুরোধ, উপদেশ, আহ্বান প্রভৃতি বোঝালে তাকে বলে অনুজ্ঞা ভাব। যে বাক্যের মধ্যে কোনো আদেশ, অনুরোধ বা উপদেশ প্রভৃতি প্রকাশিত হয় সেই বাক্যকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। 4, প্রার্থনা সূচক বাক্য। ক, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। খ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। গ, অন্তরে আমার শ্রদ্ধা দাও, ভক্তি দাও। ঘ, তোমারই ইচ্ছা হোক পূর্ণ হে জীবন স্বামী। আমার প্রার্থনা মঞ্জুর করুন। চ, হে ঈশ্বর আমায় মুক্তি দাও। পৃষ্ঠা 39। উপরের বাক্যগুলিতে প্রার্থনা, চাহিদা, ইচ্ছা প্রভৃতি জানানো হয়েছে। যে বাক্যের দ্বারা প্রার্থনা, চাহিদা, ইচ্ছা প্রভৃতি ভাব প্রকাশিত হয় তাদের বলে প্রার্থনা সূচক বাক্য। কোনো কোনো ভাষা বিজ্ঞানী প্রার্থনার সঙ্গে ইচ্ছার একটি মৌলিক পার্থক্যের কথা বলেন। তাদের বক্তব্য ইচ্ছাসূচক বাক্যের ক্রিয়াপদে অনুজ্ঞা ভাবটি অনুপস্থিত থাকে, তবে প্রার্থনা সূচক বাক্য আর ইচ্ছাসূচক বাক্যকে একই পংক্তিতে রাখা যেতে পারে। 5, সন্দেহবাচক বাক্য। ক, আপনি কি মানুষ না দেবতা? খ, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? গ, ওই বুঝি বাঁশি বাজে। ঘ, উনি মনে হচ্ছে আজ আর আসবেন না। দেখে যেন মনে হয় চিনি উহারে। চ, গগনের শশী সহসা এলো কি ধরনের বুকে নামি। ছ, হয়তো সন্ধ্যাতেই আজ ঝড় উঠবে। ওপরের বাক্যগুলির মধ্যে কোনো সন্দেহ বা অনিশ্চয়তা অথবা সংশয়ের ভাব বর্তমান।
যে বাক্যের মধ্যে কোনো সন্দেহ বা অনিশ্চয়তা কিংবা সংশয়ের ভাবটি প্রকাশিত হয় সেই বাক্যগুলিকে বলা হয় সন্দেহবাচক বাক্য। সন্দেহবাচক বাক্যের মধ্যে হয়তো বোধ হয়, সম্ভবত, বুঝি প্রভৃতি সংশয়াত্মক শব্দ সাধারণত ব্যবহৃত হয়। 6. আবেগসূচক বাক্য। ক. আহা কি রূপের বাহার। খ. ওরে বাবারে খেয়ে ফেলল রে। গ. ছি ছি এমন কাজ তুই করতে পারলি। ঘ. কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, নাচে মুক্তি নাচে ছন্দ। ও বাহ, এই না হলে বাঙালির ছেলে। চ. তখন সকলে কহিল বাহবা বাহবা বাহা। ছ. কি বলছিস তুই, আমি পুরস্কার পেয়েছি। বর্গীর জ. বাপরে বাপ, গানের কি দাপট। ওপরের বাক্যগুলিতে আনন্দ, ভয়, ঘৃণা, বিস্ময়, উচ্ছ্বাস প্রভৃতি আবেগ প্রকাশিত হয়েছে। যে বাক্যে আনন্দ, ভয়, ঘৃণা, বিস্ময়, উচ্ছ্বাস, শোক, বিহ্বলতা প্রভৃতি আবেগবোধক ভাব প্রকাশিত হয় সেই বাক্যগুলিকে বলা হয় আবেগসূচক বাক্য। একে কেউ কেউ বিস্ময়াদি সূচক বাক্য বা বিস্ময়বাচক বাক্য বলেও উল্লেখ করে থাকেন। পৃষ্ঠা 40। 7. শর্ত সাপেক্ষ বাক্য। ক. তুমি এলে আমি যাব। খ. বড় হলে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে। গ. সারা বছর যথাযথ পড়াশুনো করলে নম্বর পেতে অসুবিধা হয় না। ঘ. যতক্ষণ না তৈরি হয় মুখস্থ করে দাও। ও. যতদিন কন্যা জীবিত ছিল ততদিনই সম্পর্ক, নচেত কে কার কথা ভাবে বলুন। ওপরের বাক্যগুলি একটি ঘটনা অন্য একটি ঘটনার সঙ্গে কার্য কারণ সম্পর্কে আবদ্ধ বা বলা যায় একটি বিষয় অন্য শর্তের পরে আবদ্ধ। যে বাক্যে একটি বা দুটি ঘটনার মধ্যে কার্য কারণ সম্পর্ক বিদ্যমান থাকে, একটি ঘটনা অন্য একটি ঘটনার উপর নির্ভরশীল হয়, সেই বাক্যকে বলে শর্ত সাপেক্ষ বাক্য। বাংলা বাক্য রীতিতে এর প্রচুর ব্যবহার লক্ষ্য করা যায়। জটিল বাক্যের গঠনের মধ্যেও এই জাতীয় শর্ত সাপেক্ষতা প্রাধান্য লক্ষ্য করা যায়। বাক্যের রূপান্তর। বক্তার বাক্য ভঙ্গির প্রয়োজনে অনেক সময়ই বাক্যে রূপ পরিবর্তনের প্রয়োজন হয়। কখনো তা বক্তব্যকে সরল করতে, কখনো বা কোমলতা বাড়াতে, বক্তব্যকে শ্রুতিমধুর করতে, সরল থেকে জটিল, জটিল থেকে সরল, জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে জটিল বা মিশ্র বাক্যে রূপান্তরিত করার প্রয়োজন হয়। এ তো গেল গঠনগত রূপান্তর, আবার অর্থগত পরিবর্তনেরও প্রয়োজন পড়ে। হ্যাঁ বাচক বাক্যকে না বাচক বাক্যে, না বাচক বাক্যকে হ্যাঁ বাচক বাক্যে বা তাদের প্রশ্নবাচক বাক্যে অথবা অন্য কোনোভাবে পরিবর্তনের প্রয়োজন হয়ে পড়ে। এতে বাক্যের ভাব প্রকাশের বিভিন্ন মাত্রা যুক্ত হয়। বাক্যের গঠনগত রূপান্তরের সময় নিম্নলিখিত বিষয়গুলি স্মরণে রাখা প্রয়োজন। 1. সাধু রীতির বাক্য পরিবর্তন করলে তাকে সাধু রীতিতেই রাখতে হবে। চলিত রীতির বাক্য পরিবর্তনে চলিত রীতি রাখতে হবে। 2. সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করলে সাপেক্ষ শব্দ জোড়ের প্রয়োজন হবে। একটি খণ্ডবাক্য যেন অন্য খণ্ডবাক্যটিকে গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। 3. জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর করলে সাপেক্ষ শব্দ জোড়টিকে বিদায় করতে হবে। একাধিক খণ্ডবাক্য থাকলে তাদের অসমাপিকা ক্রিয়া দিয়ে যুক্ত করতে হবে। 4. সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তরিত করতে হলে সংযোজক দিয়ে যুক্ত করতে হবে। 5. জটিল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তরিত করতে হলে জটিলতা বর্জন করতে সাপেক্ষ শব্দ জোড় তুলে দিয়ে মানানসই সংযোজক দিয়ে বাঁধন দিতে হবে। 6. যৌগিক বাক্যকে সরল বাক্যে পরিণত করতে হলে তার সংযোজকদের বাদ দিতে হবে। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।